বছরের পর বছর ধরে আন্দোলন, রাস্তার উপর ধর্ণা, বৃষ্টিতে ভিজে মিছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা, বেতন বৈষম্যের অভিযোগ, কেন্দ্রের সঙ্গে তুলনা টেনে ক্ষোভ, আর সবশেষে সেই চিরচেনা প্রশ্ন, আমরা কি এই রাজ্যের সরকারি কর্মী না দ্বিতীয় শ্রেণীর নাগরিক? দীর্ঘদিন ধরে জমে থাকা সেই ক্ষোভ, হতাশা এবং বঞ্চনার রাজনীতির মাঝেই এলো বড় ঘোষণা। নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশনে শিলমোহর পড়ল। আর এই ঘোষণার পর থেকেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মধ্যে শুরু হয়েছে নতুন আশার আলোড়ন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মীদের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনী প্রচারে তিনি বারবার বলেছিলেন সরকারি কর্মীদের সঙ্গে বৈষম্য চলবে না। সেই প্রতিশ্রুতির প্রথম বড় বাস্তব রূপ হিসেবে দেখা হচ্ছে সপ্তম পে কমিশনের ঘোষণা। সোমবার 18ই মে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে জানান, রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পেরে যাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই ঘোষণা হতেই যেন দীর্ঘদিনের ক্লান্ত সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে প্রাণ ফিরেছে। কারণ গত এক দশকে বেতন, ডিএ এবং কেন্দ্রীয় হারের সঙ্গে তুলনা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল তা শুধুমাত্র অর্থনৈতিক ছিল না, ছিল মানসিকও। একজন স্কুল শিক্ষক বলছিলেন, আমরা কাজ করেছি রাজ্যের জন্য, কিন্তু বেতন কাঠামোয় বারবার বঞ্চিত হয়েছি। কেন্দ্রীয় কর্মীরা যেখানে একরকম সুবিধা পেয়েছেন সেখানে আমরা পিছিয়ে থেকেছি। একজন স্বাস্থ্যকর্মীর কথায়, কোভিডের সময় জীবন বাজি রেখে কাজ করেছি, কিন্তু বেতন নিয়ে লড়াই চালিয়ে যেতে হয়েছে। এখন অন্তত মনে হচ্ছে কেউ কথা শুনছে। আসলে পে কমিশন শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি সরকারের মানসিকতা প্রকাশ করে। সরকার সরকারি কর্মীদের কিভাবে দেখছে, কতটা গুরুত্ব দিচ্ছে, সেই বার্তাও দেয়। পে কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর কর্মীদের বেতন কাঠামো সংশোধন হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার 2016 সালের 1 জানুয়ারি সপ্তম বেতন কমিশন কার্যকর করে। তারপর থেকেই কেন্দ্র ও রাজ্যের বেতনের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়। সেই ফারাক ধীরে ধীরে ক্ষোভের পাহাড়ে পরিণত হয়েছিল। রাজ্যের বহু সরকারি কর্মচারীর অভিযোগ ছিল, তারা একই ধরনের কাজ করেও কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অনেক কম সুবিধা পাচ্ছেন।
শুধু বেতন নয়, ডিএ নিয়েও ক্ষোভ ছিল প্রবল। সেই ক্ষোভ আদালত পর্যন্ত গড়ায়। মিছিল, আন্দোলন, ধর্ণা সবই হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই দাবিগুলো ঝুলেই ছিল। এই পরিস্থিতিতে নতুন সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ সরকারি কর্মীরা শুধুমাত্র কর্মচারী নন, তারা সমাজের এক বিশাল প্রভাবশালী অংশ। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, দপ্তরের কর্মচারী, পঞ্চায়েত কর্মী সবাই মিলে এক বিশাল ভোট ব্যাংকও বটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী খুব ভালো করেই বুঝেছিলেন সরকারি কর্মীদের ক্ষোভ বাংলার রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই ক্ষমতায় এসেই তিনি সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা শুরু করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর। সাধারণ মানুষের কাছে শব্দটা খুবই পরিচিত না হলেও সরকারি কর্মীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বেতন কতটা বাড়বে তার বড় অংশ নির্ভর করে এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। যদি কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হয়, তাহলে বহু কর্মীর বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। ফলে শুধু বর্তমান কর্মচারীরাই নন, পেনশনভোগীরাও এর সুবিধা পেতে পারেন। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কথায়, আমাদের পেনশন এত কম যে সংসার চালানো কঠিন হয়ে গিয়েছিল। সপ্তম পে কমিশন হলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে। তবে এই ঘোষণার মধ্যেও একটা বড় প্রশ্ন এখনো ঝুলে রয়েছে, ডিএ বা মহার্ঘ ভাতা। সরকারি কর্মীদের দীর্ঘদিনের সবচেয়ে বড় আন্দোলনের বিষয় ছিল কেন্দ্রীয় হারে ডিএ। এই নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়, বহুবার আন্দোলন হয়েছে, ধর্মঘট হয়েছে, কিন্তু সেই সমস্যার এখনো পূর্ণ সমাধান হয়নি। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকরা ডিএ নিয়ে প্রশ্ন করতেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ডিএ নিয়ে আলোচনা আজ হয়নি। অবশ্যই আলোচনা হবে, তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না। কি বলেছেন মাননীয় মন্ত্রী, শোনাবো। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন, শুনে নেওয়া যাক। আমাদের লড়াইটা শুধুমাত্র ডিএ কেন্দ্রিক কিন্তু ছিল না। আমাদের লড়াইটা ছিল শূন্য পদে স্থায়ী নিয়োগ, আমাদের লড়াইটা ছিল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়, এই সমস্ত কিছুগুলোই ছিল। সরকার বলেছিলেন যে গত ক্যাবিনেটের পরে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে জানিয়েছিলেন যে পরবর্তী ক্যাবিনেটে তারা ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা জানতে পারলাম যে না, ডিএটা নাকি এজেন্ডার মধ্যে ছিল না, তারা সপ্তম বেতন কমিশন গঠন করেছেন। সপ্তম বেতন কমিশন গঠন করা এবং সেটাকে লাগু করার মধ্যে কত সময় লাগবে সেসব আমরা কিছু জানি না। সপ্তম বেতন কমিশন কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করবে আমরা সেটাও কিছু জানি না। আমরা জানতে পারছি না যে ইমিডিয়েটলি তার কোনো, এবং এটা খুব পরিষ্কার যে ইমিডিয়েটলি তার কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন সরকারের উপর পড়ছেও না। আমরা যে কথাটা বলেছিলাম বারবার করে এবং বলেও আসছি যে মানে কেন্দ্রের সাথে বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে আমাদের ডিএর যে পার্থক্য আকাশ জমিনের জায়গাতে দাঁড়িয়েছে, ভোটের আগেও তারা এই বিষয়টাকে নিয়ে তখন যারা বিরোধী ছিলেন তারা সরব হয়েছিলেন। তাদের কাছে তো এই আশাটা থাকবেই যে তারা ইমিডিয়েটলি সেই বিষয়গুলোকে পূর্ণতা দেওয়ার দিকে নিয়ে যাবেন। আমরা ধৈর্য রাখছি, অধৈর্য হচ্ছি না। আশা করি পরবর্তী কোনো বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে বকেয়া ডিএ মহার্ঘ ভাতার বিষয়টাকে সামনে নিয়ে এসে সেগুলোকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সেক্টরের বিষয়গুলোকে নিয়েও তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সরকারের সাথে কোঅপারেশনই আছি, কিন্তু তার আগে আমরা যেটা চাই যে সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, সেই নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, আলোচনা হোক, খোলামেলা আলোচনা হোক। আমরা যেন জানতে পারি যে সরকার কিভাবে ভাবছে। পূর্বতন সরকারের মতো কর্মচারীদের জন্য দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যেন না হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর্থিক অসঙ্গতি যে সরকারের নেই, সেটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারকে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তাদের সবার জন্য মানে বিস্তৃত করার মধ্যে দিয়েই পরিষ্কার করে দিয়েছে সরকার। সুতরাং আর্থিক অসঙ্গতির কথাটা আমার মনে হয় না ধোপে টিকবে বলে, সেটা তারাই নিজেরাই খণ্ডন করছেন নিজেদের কর্ম দিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।